বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার ভবিষ্যৎ ভূমিকা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। প্রতিটি সাক্ষাৎকার ছিল ভয়াবহ বিস্ফোরণ। দলীয় কর্মীদের বিভিন্ন পর্যায়ে নির্দেশ দিয়েছেন। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং সিগন্যালের মতো বিভিন্ন প্ল্যাটফর্মে তাকে বিচরণ করতে দেখা যায়। তাই নির্বাচনের প্রাক্কালে দিল্লির প্রস্তাবিত অনুষ্ঠানে শেখ হাসিনার ভার্চুয়াল উপস্থিতি কূটনৈতিক মহলে বিশেষ নজর কেড়েছে। ভারত সরকারের সর্বোচ্চ পর্যায়ের অনুমোদন ছাড়া তিনি এই অনুষ্ঠানে অংশ নিতেন না। ওয়াকিবহাল মনে করছে আসন্ন কয়েকদিনে বাংলাদেশে বড় কিছু ঘটতে চলেছে। সম্ভবত তারই কোনো ইঙ্গিত পেয়েছে ভারতীয় গোয়েন্দারা। ঢাকায় ভারতের দূতাবাসের 500 মিটার দূরে প্রবল বিক্ষোভ চলছিল। পুলিশ ও সেনাবাহিনী কোনো রকমে সে বিক্ষোভ ঠেকিয়ে না দিলে বড় কোনো বিপদ যে কোনো সময় ঘটে যেতে পারত। ভিডিওর কিছু অংশ প্রথমে দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। আসলে কি হতে যাচ্ছে সেটি দেখতে ভিডিওটির সাথেই থাকুন। হাতে আর মাত্র কয়েক ঘন্টার সাউথ ব্লকের আমলারা ব্যস্ত হয়ে পড়েছেন। এই ব্যস্ততা হাসিনাকে কেন্দ্র করে। প্রথম সাংবাদিক সম্মেলন করবেন শেখ হাসিনা। তার নিরাপত্তার যাতে কোনো ত্রুটি না থাকে তার জন্য সাউথ ব্লক শেষ মুহূর্তে প্রস্তুতি নিতে শুরু করেছে। হাসিনা দিল্লিতে রয়েছেন 1 বছরের বেশি সময় ধরে। এই দীর্ঘ সময় তিনি বেশ কয়েকটি গণমাধ্যমকে সাক্ষাৎকার দিয়েছিলেন, কিন্তু সেই সব সাক্ষাৎকারের কোনোটা ছিল অডিও, কোনো গণমাধ্যমকে তিনি ইমেলে সাক্ষাৎকার দেন। প্রতিটি সাক্ষাৎকার ছিল ভয়াবহ বিস্ফোরণ। পাশাপাশি দলের ফেসবুক পেজে তাকে নানা সময় বিবৃতি দিতে দেখা যায়। দলীয় কর্মীদের বিভিন্ন পর্যায়ে নির্দেশ দিয়েছেন। হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম এবং সিগন্যালের মতো বিভিন্ন প্ল্যাটফর্মে তাকে বিচরণ করতে দেখা যায়, তবে কখনো তাকে ক্যামেরার সামনে হাজির হতে দেখা যায়নি। শুক্রবারের প্রস্তাবিত অনুষ্ঠান দিল্লির ফরেন করেসপন্ডেন্টস ক্লাব অফ সাউথ এশিয়া এবং ইন্টারন্যাশনাল অ্যাসোসিয়েশন অফ প্রেস ক্লাবের উদ্যোগে একই দিনে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি নিয়ে একটি আলোচনা চক্রের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানেই উদ্বোধনী ভাষণ দেওয়ার কথা শেখ হাসিনার। আওয়ামী লীগের নেতাকর্মীরা কিন্তু দীর্ঘদিন ধরেই চাইছেন তাদের দলনেত্রী যেন একবারের জন্য হলেও প্রকাশ্যে আসেন। একই মত দলের শীর্ষ নেতৃত্ব মনে করে আওয়ামী লীগকে একটি অবৈধ সরকার কোণঠাসা করে দিয়েছেন। দল আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে পারছে না। তাতে দলের তৃণমূল স্তরের কর্মীদের মনোবল ভেঙে গিয়েছে। কর্মীদের এই পর্বত সমান প্রত্যাশার কথা দলনেত্রীর কানে পৌঁছে দেওয়া হয়েছে। প্রকাশ্যে সাংবাদিক সম্মেলন করবেন। যদিও আমন্ত্রণ পত্র বিতরণ শুরু হয়েছে, বাংলাদেশ সরকার এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া জানায়নি। কূটনৈতিক মহলের ধারণা ঢাকার পক্ষ থেকে অনুষ্ঠান নিয়ে আপত্তি আসার সম্ভাবনা রয়েছে। এর আগে মাস কয়েক আগে দিল্লির জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগ নেতাদের সাংবাদিক সম্মেলন করার পরিকল্পনা ছিল, যা শেষ মুহূর্তে বাতিল হয়। পরবর্তীতে জানা যায় বাংলাদেশ হাই কমিশন ভারতের বিদেশ মন্ত্রকের কাছে আপত্তি জানিয়েছিল। যদিও সরকারিভাবে প্রেস কনফারেন্স বাতিলের সিদ্ধান্ত নিয়ে কোনো পক্ষ থেকে বিস্তারিত কিছুই জানানো হয়নি। 2 দিন আগে দিল্লিতে একটি অনুষ্ঠানে হাসিনা সরকারের বিরুদ্ধে রাষ্ট্রসংঘের মানবাধিকার কমিশনের রিপোর্ট নস্যাৎ করে একটি পাল্টা প্রতিবেদন প্রকাশ করা হয়। আওয়ামী লীগের 2 জন সাবেক মন্ত্রী সেই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, তবে দলের তরফে বলা হচ্ছে ওই অনুষ্ঠানের আয়োজক আওয়ামী লীগ ছিল না। রাষ্ট্রসংঘের আঞ্চলিক অফিস আছে এমন সব দেশে তারা প্রতিবেদনটি প্রকাশ করেছে। তবে শুক্রবারের প্রস্তাবিত অনুষ্ঠানটি পূর্বে বাতিল হওয়া প্রেস ক্লাবের প্রস্তাবিত সাংবাদিক বৈঠকের তুলনায় অনেক বেশি গুরুত্ব বহন করছে। অনুষ্ঠানটিতে হিউম্যান রাইটস ওয়াচের সেক্রেটারি জেনারেল ইঞ্জিনিয়ার মোহাম্মদ সিদ্দিকী, সাবেক 3 মন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, একে আব্দুল মোমেন এবং মুহিবুল হাসান চৌধুরী নওফেল উপস্থিত থাকবেন। বক্তব্য রাখার কথা অভিনেত্রী ও সমাজকর্মী রোকেয়া প্রাচী এবং ফ্রান্সের কোট দ্য জুর বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ফেলো ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের প্রাক্তন DSS মাসুম বিল্লাহ। জাতীয় সংসদ নির্বাচনের আর বেশি দিন বাকি নেই, তাই নির্বাচনের প্রাক্কালে দিল্লির প্রস্তাবিত অনুষ্ঠানে শেখ হাসিনার ভার্চুয়াল উপস্থিতি কূটনৈতিক মহলে বিশেষ নজর কেড়েছে। ধারণা করা হচ্ছে ভারত সরকারের সর্বোচ্চ পর্যায়ের অনুমোদন ছাড়া তিনি এই অনুষ্ঠানে অংশ নিতেন না। অনুষ্ঠানে বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়েও তিনি তার মতামত দিতে পারেন।
বাংলাদেশের রাজনীতিতে শেখ হাসিনার ভবিষ্যৎ ভূমিকা নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছেন তার ছেলে সজীব ওয়াজেদ জয়। ফ্যাসিবাদী আওয়ামী লীগ যদি কখনো আবার রাজনীতিতে ফেরার সুযোগ পায়, সেক্ষেত্রে শেখ হাসিনাকে আর দলের নেতৃত্বে নাও দেখা যেতে পারে, এমনই বিস্ফোরক ইঙ্গিত দিয়েছেন জয়। কাতার ভিত্তিক আন্তর্জাতিক সংবাদ মাধ্যম আল জাজিরাকে দেয়া এক দীর্ঘ সাক্ষাৎকারে জয় জানান, শেখ হাসিনা রাজনীতি থেকে অবসর নেয়ার কথা ভাবছেন। তার ভাষায়, বয়স ও দীর্ঘ সময় নেতৃত্ব দেওয়ার পর স্বাভাবিকভাবেই এটি তার শেষ অধ্যায়ের দিকেই যাচ্ছে। জয় বলেন, তার মা আসলে দেশে ফিরতে চান এবং বিদেশে স্থায়ীভাবে থাকতে চান না, তবে রাজনীতির সক্রিয় নেতৃত্বে আর থাকার আগ্রহ নেই বলেও ইঙ্গিত দেন তিনি। শেখ হাসিনার বয়স বর্তমানে ৭৮ বছর এবং জয় নিজেই জানান এটাই তার শেষ মেয়াদ হওয়ার কথা ছিল। সাক্ষাৎকারে আওয়ামী লীগের ভবিষ্যৎ নিয়েও স্পষ্ট বক্তব্য দেন সজীব ওয়াজেদ জয়। আল জাজিরা সাংবাদিকের প্রশ্নে জয় স্বীকার করেন, শেখ হাসিনাকে ছাড়াও আওয়ামী লীগ চলতে পারে। তার ভাষায়, কেউ চিরদিন বাঁচে না, আর দল ব্যক্তি নির্ভর নয়। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানে ক্ষমতা হারানোর পর দেশ ছেড়ে ভারতে আশ্রয় নেয় শেখ হাসিনা। পরবর্তীতে মানবতা বিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার মৃত্যুদণ্ড ঘোষণা করা হয়। বর্তমানে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার আওয়ামী লীগের রাজনৈতিক কার্যক্রমে নিষেধাজ্ঞা দিয়েছে, ফলে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে পারছে না দলটি। বাংলাদেশে ভারতের ৫টি কূটনৈতিক মিশন রয়েছে। রাজধানী ঢাকায় প্রধান হাই কমিশন এবং আরও ৪টি উপ হাই কমিশনারের কার্যালয় রয়েছে। চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, সিলেটে এবং বাংলাদেশের সঙ্গে ভারতের বর্তমান সম্পর্ক অত্যন্ত জটিল অবস্থায় রয়েছে। এই চরম অচলাবস্থার আবহে এক চরম সিদ্ধান্ত নিল নয়াদিল্লি। বাংলাদেশে থাকা ভারতের দূতাবাস এবং উপদূতাবাসের কর্মীদের পরিবারের লোকজনদের দ্রুত দেশে ফিরে আসার নির্দেশিকা জারি করা হয়েছে। নিরাপত্তাজনিত কারণ দেখিয়ে ভারত বাংলাদেশকে তাদের কূটনীতির দিক থেকে জন্য পরিবার বহির্ভূত পদ হিসেবে নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। কূটনৈতিক পরিভাষায় এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং কঠোর সিদ্ধান্ত। কোনো দেশ যদি সে দেশকে উপদ্রুত অঞ্চল হিসেবে মনে করে, তখনই সেই দেশে তাদের দূতাবাসের কর্মীদের নন ফ্যামিলি পোস্টিং বা পরিবার বহির্ভূত পদের উল্লেখ করে। ভারতের এই সিদ্ধান্তের ফলে বোঝাই যাচ্ছে এই মুহূর্তে বাংলাদেশকে ভারত উপদ্রুত অঞ্চল হিসেবেই দেখছে, যা দুদেশের সম্পর্ককে এক অন্য মাত্রা দিল। ওয়াকিবহাল মনে করছে আসন্ন কয়েকদিনে বাংলাদেশে বড় কিছু ঘটতে চলেছে। সম্ভবত তারই কোনো ইঙ্গিত পেয়েছে ভারতীয় গোয়েন্দারা। সেই কারণেই ভারত সরকার মনে করছে বাংলাদেশে ভারতীয় কূটনৈতিকদের পরিবারের থাকা নিরাপদ হবে না। জানা যাচ্ছে ৫টি কূটনৈতিক মিশনে ভারতের যে সমস্ত কর্মীদের পরিবারের লোকজন রয়েছেন, তাদের সন্তানদের অনেকেই সে দেশে স্কুল কলেজে পড়াশোনা করে। তাদেরও দেশে ফেরানোর নির্দেশ দেওয়া হয়েছে। অর্থাৎ এটা খুবই গুরুতর বিষয় বলে মনে করছেন কূটনৈতিক মহল। যদিও প্রতিবেশী দেশটির ৫টি কূটনৈতিক মিশনই পূর্ণ শক্তিতে কাজ চালিয়ে যাবে। কেবলমাত্র তাদের পরিবারের লোকজনদের জরুরি ভিত্তিতে ফিরিয়ে আনা হচ্ছে। কেউ কেউ আবার দাবিও করছেন এটা ভারতের পাল্টা কূটনৈতিক চাল। কিন্তু আবার কারো মতে এই সিদ্ধান্ত অত্যন্ত তাৎপর্যপূর্ণ এবং মোহাম্মদ ইউনূস সরকারের প্রতি ভারতের তীব্র অনাস্থার বহিঃপ্রকাশ। দিল্লির একাধিক সূত্রের মতে এই ধরনের যে একটা সিদ্ধান্ত নেওয়া হবে তা ভারতের বিদেশ মন্ত্রকে বেশ কয়েকদিন ধরেই আলোচনার মধ্যে ছিল। বিশেষ করে বাংলাদেশের ভারতের কূটনীতিক এবং তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের পরিবেশ তৈরি হচ্ছিল। মোহাম্মদ ইউনূসের বাংলাদেশের চরম উগ্রবাদী সংগঠনগুলি এখন দাঁত নখ বের করতে শুরু করেছে। সেই সঙ্গে বাংলাদেশের চরম ভারত বিরোধী বিক্ষোভও দেখা যাচ্ছে প্রতিনিয়ত। প্রতিদিনই আমরা একের পর এক বিক্ষোভ দেখতে পাচ্ছি। গত মাসে ঢাকার রাস্তায় গুলিবিদ্ধ হয়েছিলেন উগ্রবাদী যুবনেতা ওসমান হাদি। তারপরেই আবারও উত্তপ্ত হয়ে উঠেছিল বাংলাদেশ। ভারতের 2টি উপ হাই কমিশনারের কার্যালয়ে ইট পাথর ছড়ার ঘটনা ঘটেছিল। এমনকি ঢাকায় অবস্থিত ভারতীয় হাই কমিশনের সামনেও প্রবল বিক্ষোভ দেখায় একদল মানুষ। ঢাকায় ভারতের দূতাবাসের 500 মিটার দূরে প্রবল বিক্ষোভ চলছিল। পুলিশ ও সেনাবাহিনী কোনো রকমে সে বিক্ষোভ ঠেকিয়ে না দিলে বড় কোনো বিপদ যে কোনো সময় ঘটে যেতে পারত।
আজও ঢাকায় ভারতীয় দূতাবাসের সামনের রাস্তায় যান নিয়ন্ত্রণ করে পুলিশ ও সেনা। সেই সঙ্গে বিপুল সংখ্যক আইন শৃঙ্খলা বাহিনী মোতায়েন রয়েছে। ফলে বাংলাদেশে ভারতীয় কূটনৈতিক মিশনে থাকা ভারতীয় কূটনৈতিক এবং তাদের পরিবারের লোকজনদের নিরাপত্তা নিয়ে ভারতের চিন্তা থাকা তো স্বাভাবিক। মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের আমলে সেদেশে অপরাধ ভয়ানক বৃদ্ধি পেয়েছে। 2024 সালের তুলনায় 2025 সালে অপহরণের অভিযোগ বেড়েছে 71%। এই সময়কালে ডাকাতির অভিযোগও বেড়েছে প্রায় 37%। সেই সঙ্গে বাংলাদেশের সংখ্যালঘু বিশেষ করে হিন্দুদের হত্যার অভিযোগও উঠেছে নিয়মিত। আবার হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ প্রভু এখনো বাংলাদেশের জেলে রয়েছেন। কার্যত বিনা বিচারে তিনি জেলে রয়েছেন দিনের পর দিন। এটা ভারত সরকারের মেনে নেওয়া খুবই কঠিন। অন্যদিকে ইউনূস সরকারের বিগত 18 মাসে গায়ে পড়ে ভারতের বিরুদ্ধে ঝগড়া করার মনোভাবও অনেকটা স্পষ্ট। সব মিলিয়ে জাতীয় নির্বাচনের কয়েকদিন আগে এবারই প্রথম কড়া কোনো পদক্ষেপ নিল। তাই অনেকের ধারণা বড় কোনো ঘটনা ঘটতে চলেছে বাংলাদেশে।